আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার হালিমা খাতুন কণা। ব্যারিস্টার কণা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আপনার সাথে আমরা একজন ইংলিশ লিগাল সিস্টেমের আইন পড়াশোনা করছি এরকম একজন ছাত্রকেও রেখেছি, যে হবু ব্যারিস্টার। ওকে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি। আমার নাম হচ্ছে সৈয়বুল ইসলাম রাব্বি। তার বাদ বাকি পরিচয় আমি ওর কাছ থেকেই শুনবো। রাব্বি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আসার জন্য, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আপনাকে দিয়ে শুরু করতে চাই ব্যারিস্টার কণা, আপনার একটু পার্সোনাল লাইফ একটু জানতে চাই আর কি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সংক্ষেপে যদি বলেন। আপনাকে সিরাজগঞ্জের প্রত্যন্ত একটা গ্রামে আমার বেড়ে ওঠা। আচ্ছা। মূলত আমি আপন আলোয় আলোকিত হয়ে ল প্রফেশনে আসি। রাজশাহী ইউনিভার্সিটিতে 2004-05 সেশন মানে 28তম ব্যাচে আমি এলএলবি অনার্সে ভর্তি হই। আচ্ছা। এলএলবি অনার্স কমপ্লিট করার পরে বার কাউন্সিলের এনরোলমেন্ট হিসাবে সনদপ্রাপ্ত হই। দেন আমি এলএলএম করি। এলএলএম এর আগেই আমি বার কাউন্সিলের অন্তর্ভুক্ত হই। আচ্ছা। এরপরে তো স্বপ্নবাজ মানুষ, আমি স্বপ্ন দেখতে শুরু করি ইংলিশ ল পড়ব। এর পথ ধরেই আমার আসলে ইংলিশ ল কোথায় বললেন? বিপিপি ইউনিভার্সিটিতে। ওখানে গিয়ে পড়েছেন? ওখানে পড়েছি। তারপরে আপনার লিংকন সিটি কল টু দা বার হয়েছে না? কল টু দা বার হয়েছে লিংকন সিটি থেকে। কল টু দা বারের পরিবেশ ছিল, আপনাকে উইক পরে একটা ছবি টবি উঠাতে হয়েছিল, তাই না? তো সেই পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই আজকে। আপনি যদি সোয়েব, তুমি যদি একটু ম্যাডামকে হেল্প করো, আপনি যদি উইকটা একটু পরে নেন, তাহলে তারপর থেকে আপনাকে আমরা ইন্টারভিউ করবো আর কি। একটু আগে দাও, আপনি পড়ে নেন আপা। থ্যাংক ইউ। আমাদের ছাত্র সোয়েবের কাছে আমি যাই। সোয়েব, তোমার সম্পর্কে একটু জানি, তুমি কোথায় পড়াশোনা করছো? জি, আমি এলএলবি অনার্স করছি ইউনিভার্সিটি লন্ডনের আন্ডারে ইন্টারন্যাশনাল প্রোগ্রামসে। এটা কোথায়? জি, আমি প্রাইভেটলি পড়তেছি এলসিএলএস থেকে। আচ্ছা আচ্ছা। জি। তো তোমার ফ্যামিলিতে কি কেউ আইনজীবী আছেন? না, আমার ফ্যামিলিতে কেউ আইনজীবী। তাহলে তুমি ইনফ্লুয়েন্স হলে কিভাবে আইন পড়ার জন্য? আসলে আমার বাবার ইচ্ছা ছিল যে আমাকে ব্যারিস্টার বানাবে। আচ্ছা। এই জন্য আর কি ইনফ্লুয়েন্স হওয়া। তোমার বাবা মা কি করেন? আমার বাবা হচ্ছে বিজনেস করে, আমার মা হচ্ছে হাউসওয়াইফ। হাউসওয়াইফ। তোমার বাবা মাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সালাম এবং অসংখ্য ধন্যবাদ। তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই। তুমি যদি যখনই কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, তোমাকে যদি আমরা দুজন অসহায় মানুষ যাদের ফিস দিয়ে আইনে আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুজনকে রেফার করে তোমার কাছে, তুমি কি তাদেরকে বিনা ফিসে হেল্প করবে কিনা? অবশ্যই। এটা আমাদের আসলে আমার বাবারও একটা চাওয়া যে আমি আমাদের এলাকায় যাব, মানুষকে বিনামূল্যে হেল্প করব ব্যারিস্টার হওয়ার পর। তাহলে তোমার নামও আমাদের ডেটাবেসে রেখে দিলাম। ব্যারিস্টার কণা, আপনার কাছে আসতে চাই। আমি টাইমস পত্রিকার একটা রিপোর্ট পড়ি, সেটা হচ্ছে ওয়াজ স্যার হামিদ পটেল এ ওয়াইজ চয়েস ফর অফস্টেড চেয়ারম্যান। অফস্টেড, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি। অফস্টেড হচ্ছে ইউনাইটেড কিংডমে এডুকেশন রেগুলেট করার জন্য একটি বডি। সেখানকার চিফ হয়েছেন একজন মুসলিম, হামিদ পটেল। তো টাইমস পত্রিকা সেটাকে হেডলাইন করেছে এভাবে যে তিনি, অবশ্য তার সম্পর্কে একটু বলি, তিনি হচ্ছে নাইটহুড পেয়েছেন, তাকে স্যার উপাধি দেওয়া হয়েছে। তিনি 5 বছর অফস্টেডের একই অর্গানাইজেশনের মেম্বার ছিলেন। তারপরে মুসলিম ধর্ম বিশ্বাস ভিত্তিক 36টি স্কুল আছে, এটা নেটওয়ার্ক আর কি স্কুলদের। ওইটা নাম হচ্ছে স্টার একাডেমিক্স। এই স্টার একাডেমিক্সের তিনি ছিলেন চিফ এক্সিকিউটিভ। তারপরে এই যে 36টা স্কুলের যে নেটওয়ার্ক, এই 36টা স্কুলের নেটওয়ার্ককে তিনি বেকনস অফ একাডেমিক এক্সেলেন্স পুরস্কার পেয়েছিলেন। রাইট, অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা পুরস্কার। তিনি তৌহিদুল ইসলাম গার্লস স্কুল নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যে স্কুলটি 5 বার অফস্টেড র্যাঙ্কিংয়ের টপ হয়েছে তার নেতৃত্বেই। কিন্তু তিনি ইসলামিক ড্রেস পরেন এবং বেশভূষা সবই ইসলামিক, একে দাড়ি টাড়ি সব নিয়ে। তো টাইমস পত্রিকা তার সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে, এরকম একজন ইসলামিক মানসিকতা সম্পন্ন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে একটা প্রতিষ্ঠানের চিফ হওয়া কতটুকু যুক্তিযুক্ত? প্রথমে আমি বলবো যে ধর্মনিরপেক্ষতাটা কি। একজন ব্যক্তি যদি সঠিকভাবে তার ধর্মটা যদি পালন করতে পারে, সেটাই তো ধর্মনিরপেক্ষতা। তো
এরকম উন্নত বিশ্বে তারা প্রতিনিয়তই বলছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা, সেখানে তার যোগ্যতার ক্ষেত্রে পোশাকটা কেন আসবে? যোগ্যতা তো পোশাক দিয়ে নির্ধারিত হবে না। অথচ তিনি তার আগে তার যোগ্যতা প্রমাণ করেছেন বিভিন্নভাবে তার দক্ষতা, কর্মদক্ষতা, জ্ঞান, গরিমা দিয়ে তার যোগ্যতাটা প্রমাণিত হবে, পোশাক দিয়ে নয়। যদিও সারা বিশ্বে কিন্তু মুসলমানরা বিভিন্নভাবে নিপীড়িত হয়ে আসছে। আপনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাকেই দেখেন, সেটাকে তারা স্টপ জেনোসাইড বলছে। আর আপনি ইসরায়েল ফিলিস্তিনটাকে কি বলছে, সেটাকে ওয়ার বলতেছে। প্লাস এই মাত্র রিসেন্টলি একটা দেখলাম যে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট যখন আপনি দেখা করতে গেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, ডোনাল্ড ট্রাম্প অনেক ছবি এবং ভিডিও দেখিয়ে ওনাকে বলছেন যে সাউথ আফ্রিকাতে হোয়াইট জেনোসাইড হয়েছে। হ্যাঁ, কিন্তু ইসরায়েল কিংবা গাজা সম্পর্কে তার সবসময় নীরবতা, তাই না? জি, ওনারা সবসময় ডিসক্রিমিনেশন করে না বলছে, কিন্তু আদতে মুসলিমরা সব জায়গায় দেখা যায় যে ডিপ্রাইভড হচ্ছে। চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার পোশাক নিয়ে কিন্তু একটা কথা হচ্ছে। এটাই আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু আমরা অনেক টপ জবে কিন্তু অনেক হিন্দু মানুষ আছে। মাদ্রাসা বোর্ডের একজন প্রধান ছিলেন, উনি একজন হিন্দু ভদ্রলোক ছিলেন। হিন্দু ভদ্রলোক ছিলেন। কিন্তু আমাদের চিফ জাস্টিস ছিলেন হিন্দু, সুরেন্দ্র কুমার সিনহা। হ্যাঁ, এটা নিয়ে আমাদের দেশে কোনো প্রশ্ন ওঠে না। এই বিষয়টা নিয়ে আমাদের আসলে কোনো মানে হেডেক নাই কারো, বা প্রশ্ন কখনোই ওঠে নাই। রাইট। যেমন আমি যদি দেখি আপনি দেখবেন ইউকেতে বিভিন্ন জায়গায় প্রেয়ার প্লেস আছে। যেমন আপনি বিপিপিতে পড়েছেন, আমি জানি না বিপিপিতে ছিল কিনা, আমি ICSL ছিলাম, স্কুল অফ ল, সিটি ইউনিভার্সিটিতে। সেখানে প্রেয়ার প্লেস ছিল, কিন্তু একটা হিথ্রো এয়ারপোর্টে প্রেয়ার প্লেস আছে। কিন্তু তারপরে তারা মুসলিমদের এরকম ডিসক্রিমিনেট করে, কারণ কি আপনার? এটা গ্লোবাল ইস্যু নাকি না কোনো অন্য কোনো কিছু আপনার মনে হয়? এটা ডিসক্রিমিনেশনের কারণ হচ্ছে তারা মনে করে যে ওই বিষয়টা, জঙ্গিবাদ বিষয়টা একটা চলে আসে, মনে হয় যে মুসলিমদের সাথে এই বিষয়টা যায়। হ্যাঁ, এই বিষয়টা যায় মুসলিমদের সাথে। এই ধারণা থেকে ওনারা বের হয়ে আসতে পারে না যে মুসলিম মানেই সে হচ্ছে জঙ্গি, ইসলামিক ড্রেস মানেই হচ্ছে সে জঙ্গি। তো সেখান থেকে আসলে তাদের এটাকে ইসলামোফোবিয়া বলা হয়। ইসলামোফোবিয়া, এক্স্যাক্টলি। এটাতে বেরিয়ে না আসা পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রাইসিস যাবে না, সম্ভব। আমি একটা স্ট্যাটিস্টিক আপনাকে দেই। যেমন বাংলাদেশে হচ্ছে বৌদ্ধ সংখ্যা হচ্ছে 0.60%, খ্রিস্টান হচ্ছে 0.30%, আপনি হিন্দু হচ্ছে 7.94%, আর বাকি তো মুসলিমই আছেন। ইউকেতে হচ্ছে ইসলামিক মানুষ হচ্ছে 6.0%, হিন্দু হচ্ছে 1.6, আর বৌদ্ধ হচ্ছে 0.4%। কিন্তু ইউকেতে আমরা কিন্তু মুসলমান এত থাকার পরে 6% থাকার পরেও আমরা কিন্তু ঈদের সময় বন্ধ পাই না ইউকেতে। কিন্তু বাংলাদেশে দুর্গাপূজায় বন্ধ দেওয়া হয়। বাংলাদেশে দুর্গাপূজা কেন, বৌদ্ধদের 0.60% বৌদ্ধ পূর্ণিমারও দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে বন্ধ, গভর্নমেন্ট হলিডে থাকে। আমার তো মনে হয় যে বাংলাদেশে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাটা পালনের সুযোগটা বেশি, এবং এটা প্র্যাকটিসও হচ্ছে বাংলাদেশে। তাহলে বাংলাদেশকে নিয়ে আসলেই বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সময় ষড়যন্ত্র করে, তাই না? আপনাকে আরেকটা রিপোর্ট, টাইমস পত্রিকার আরেকটা রিপোর্ট আমি পড়ে শোনাই। সেটা হচ্ছে মেলানিয়া ট্রাম্প অ্যান্ড ইভাঙ্কা ট্রাম্প, ওনারা ভিজিটে গিয়েছিলেন। টাইমস বলছে যে ওয়াই মেলানিয়া অ্যান্ড ইভাঙ্কা ট্রাম্প কাভার দেয়ার হেডস এট দ্য ভ্যাটিকান সিটিতে যখন বেড়াতে গেলেন, ওনাদের মাথা কিন্তু কাভার ছিল, মানে স্কার্ফ ছিল আর কি। কিন্তু একই সময়ে ওনারা যখন সৌদি আরবিয়াতে বেড়াতে গেলেন, তাদের মাথায় কোনো স্কার্ফ ছিল না, আপনি স্কার্ট ছিল, পড়া ছিল। তারা দুই জায়গায় দুই রকম ব্যবহার কেন? ওই ভিজিটের ফার্স্ট উদ্দেশ্য ছিল হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট। এটা আমার কাছে খুবই ফানি লাগছে যে সে যখন হচ্ছে ভ্যাটিকান সিটিতে যাচ্ছে পোপের সঙ্গে দেখা করতে, তারা ফুল আচার বা হচ্ছে উইথ কাভার্ড হিজাব পরে যাচ্ছে। ইন দ্য সেম টাইম সে যখন সৌদি আরবে যাচ্ছে, সে হচ্ছে একদম উইদাউট হিজাবে সে যাচ্ছে, হিজাবে যাচ্ছে। এখানে তো পোশাকটা কেন আসবে? তার মেসেজটা আসবে, তাদের মেসেজটা ছিল এম্পাওয়ারমেন্ট। তো এই এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তার পোশাক দিয়ে তো বিবেচনায় আনার তো কোনো বিষয় নাই এখানে। কিন্তু তারা সেটুকু কিন্তু করে। হ্যাঁ, দেখেন আপনি এক জায়গায় কাভার্ড, আরেক জায়গায় কাভার্ড না। তারা তাদের মতো করে ইউজ করছে, তাই না?
আচ্ছা, আমি আমাদের ছাত্র সোয়েবের কাছে যেতে চাই। আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি ইন্টারনেটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে। সেটা হচ্ছে ইমেল, দর্শকরা আপনারা যে কেউই আমাদের কাছে ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন। সেটা হচ্ছে baristaz.in25@gmail.com। আই রিপিট, baristaz.in25@gmail.com। এই ঠিকানায় আপনারা যে কেউ প্রশ্ন পাঠাতে পারেন। আমরা যৌক্তিক সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকে আমাদের কাছে আমরা দুইটা প্রশ্ন সিলেক্ট করেছি। অনেক প্রশ্ন আসছিল, এর মধ্যে থেকে যে দুইটা প্রশ্ন সিলেক্ট করেছি আমাদের কোয়ালিফাইড ব্যারিস্টারের উদ্দেশ্যে। সোয়েব, তুমি যদি প্রথম প্রশ্ন ম্যাডামের উদ্দেশ্যে একটু। জি, অবশ্যই। ফজলুল হক চাঁদপুর থেকে বলেছেন যে আমার বিরুদ্ধে একজন লোক একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। 3টি মামলার মধ্যে একটাতে পুলিশ কোনো সত্যতা পায়নি বলে ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। আমার প্রতিপক্ষ অত্যন্ত ধনী লোক, সেই কারণে এই ফাইনাল রিপোর্ট দেওয়ার পর তারা টাকা পয়সা খরচ করে পুলিশকে ম্যানেজ করে ফেলেছে। আমি এখন পুলিশের বিরুদ্ধে মামলা করব বলে আমার আইনজীবীর সাথে আলোচনা করেছি। আমার আইনজীবী বলেছেন তিনি ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করবেন। আমি আরও জানতে পেরেছি যে ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য পুলিশের কাছে পাঠাবেন। কথাটা কি ঠিক? ঠিক যদি হয় তাহলে পুলিশ তো টাকা খেয়ে আমার প্রতিপক্ষের পক্ষে রিপোর্ট দিবে। এই বিষয়ে কোনো পরামর্শ দিবেন কি? কি পরামর্শ দিবেন আপনি? ধন্যবাদ সাহেব। বিষয়টি খুবই স্পর্শতর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে বেশ কয়েকটি জিনিস লুকিয়ে আছে। ফার্স্ট অফ অল হচ্ছে পুলিশের নামে ম্যাজিস্ট্রেটের কাছে ভিকটিম মামলা করতে পারবে কিনা, এবং সে বলছে কোনো একজন প্রভাবশালী ব্যক্তির টাকা পয়সা খেয়ে পুলিশ তার বিপক্ষে সবসময় ফাইনাল রিপোর্ট তার দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশের নামে সে মামলা করতে পারবে বা তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারবে। তার পূর্বে সে হচ্ছে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে সে একটা লিখিত দরখাস্ত দিতে পারে, ভিকটিম একটা লিখিত দরখাস্ত দিতে পারে। দেন সেখানে যদি সে ফলপ্রসূ কোনো রেজাল্ট না পায়, সে ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবে। ম্যাজিস্ট্রেট সিআরপিসির 200 ধারা অনুযায়ী সে ফার্দার তদন্তের জন্য ওই পুলিশ অফিসারকে না দিয়ে পিবিআই বা সিআইডি কে দিতে পারে, অথবা ম্যাজিস্ট্রেট নিজ আয়ত্তে সে বিষয়টা তদন্ত করতে পারে। আর যদি প্রমাণিত হয় যে হয়রানিমূলকভাবে মিথ্যাভাবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাহলে সেটার জন্য পেনাল কোডে শাস্তির ব্যবস্থা রয়েছে সেকশন 250 অনুযায়ী। এবং ওই ব্যক্তির বিরুদ্ধে যে ওই ব্যক্তি ভিকটিম ডিফেমেশনের মামলা করতে পারে, তার যে একটা হয়রানি করা হলো বা সোশ্যাল স্ট্যাটাসের একটা হ্যাম্পার হলো, এক্ষেত্রে সে ডিফেমেশনের মামলা করতে পারে, ক্ষতিপূরণ চাইতে পারে, এবং আদালত চাইলে বা যথাযথভাবে যদি প্রমাণিত হয় তাহলে ক্ষতিপূরণও দিতে পারে। রাইট, ওকে। তাহলে আমাদের প্রশ্নকর্তা নিশ্চয়ই তার উত্তর পেয়ে গেছেন ইতিমধ্যেই। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপরে আপনার পরের প্রশ্ন আমরা শুনবো সোহেবের কাছ থেকে। দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে আসলাম আমরা বিজ্ঞাপন বিরতি থেকে। আমি সোহেবের কাছে আবার যাচ্ছি। সোহেব, তুমি যদি ম্যাডামকে তোমার সেকেন্ড প্রশ্নটা একটু করে ফেলো। ইকবাল হোসেন, পাবনা থেকে। আমার গ্রামের এক ভদ্রলোক আমার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার বিরুদ্ধে একটি মামলা করেছিলেন, কিন্তু আমি তখন বিদেশ ছিলাম। সেই কারণে আমার বিরুদ্ধে একতরফা রায় হয়। ইতিমধ্যে আপিল করার সময়ও শেষ হয়ে গিয়েছে। আমার আইনজীবী এখন বলেছেন আমি যদি প্রমাণ করতে পারি যে আমি মামলা চলাকালে বিদেশ ছিলাম, তাহলে আমি আপিল করতে পারবো। কথাটি সত্য। এখানে একটা সমস্যা হলো আমার পাসপোর্টটাও আমি হারিয়ে ফেলেছি। তাহলে কিভাবে আমি প্রমাণ করব যে আমি কবে থেকে কবে পর্যন্ত বিদেশ ছিলাম? প্রমাণ করবেন কিভাবে? ধন্যবাদ। ওই ব্যক্তি যদি জাজমেন্টের চিঠিটা না পেয়ে থাকে, যে সে তাকে প্রমাণ করতে হবে যে আমি জাজমেন্টের চিঠিটা পাই নাই, যে রায়ের জন্য যে ডেটটা ধার্য ছিল সেটা আমি জানতাম না, আমার অগোচরে জাজমেন্টটা হয়ে গিয়েছে, আর জাজমেন্টের সময় আমি দেশের বাইরে ছিলাম। এখন এই বিষয়টা তাকে প্রমাণ করতে হবে যে ওই সময় সে দেশের বাইরে ছিল।
এখন যেহেতু সে বলছে যে তার পাসপোর্টটা Passport হারিয়ে হারিয়ে গেছে, তার টিকিট আছে কিনা, Right. বা ওই সময় সে কোথায় কাজ করেছে বা কোন হোটেলে সে ছিল, এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট সে যদি আদালতে প্রডিউস করতে পারে, তাহলে সে অবশ্যই আপিল করতে পারে। একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে তাকে আপিলে আসতে হবে, এবং আপিলে এসে সে ওই জাজমেন্টটা সেট অ্যাসাইড চাইবে। যে কোনো ধরনের একটা প্রমাণ তাকে দিতেই হবে, বোর্ডিং পাস, আদারওয়াইজ যে কোনো একটা প্রমাণ তাকে। পাসপোর্ট না থাকলেও চলবে, প্লাস যেদিন থেকে সে জানতে পারবে সেদিন থেকে এই টাইমটা শুরু হবে। সেটা হলো আমার দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শ। 30 ডেজ এর মধ্যে তাকে আসতে হবে। 30 ডেজ, হ্যাঁ, যেদিন থেকে জানবে আর কি, সেদিন থেকে। তার আগে 5 বছর গেল ডাজন্ট ম্যাটার, যদি না জেনে থাকে সে। রাইট, থ্যাংক ইউ। সেভ, তোমার কাছে এখন প্রশ্ন, তোমাদের জানার সম্পর্কে আমি জানতে চাই, আইন জগৎ নিয়ে তোমাদের ভাবনাটা কি? আমাদের জেনারেশনের চিন্তা ভাবনাটা আসলে অন্যরকম। তারা শুধু এখন বাংলাদেশের প্রেক্ষাপটই দেখে না, বরং সারা বিশ্বের প্রেক্ষাপটই দেখছে। যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথবা অনেক স্টুডেন্ট আছে বাইরের দেশে পড়তে যাচ্ছে। আমাদের ল সেক্টরে কিন্তু অনেক স্টুডেন্টরা বিদেশি ল শিখতেছে। এই জন্যই আমার মনে হয় যে মানে তাদের চিন্তাভাবনাটা এখন অনেক উন্নত। মানে তারা এখন শুধু এই জায়গায় আটকে নেই, তারা অনেক উন্নত চিন্তাভাবনা করছে। আইন জগৎ কি, তোমাদের দৃষ্টিভঙ্গিতে আইন জগৎ কি ঠিকমতো চলছে নাকি ঠিকমতো চলছে না? যেহেতু আমরা এখন বহির্বিশ্ব কিভাবে আগাচ্ছে এগুলো দেখছি, এগুলো দেখার পর মনে হচ্ছে যে আমরা খুব পিছিয়ে আছি। বাংলাদেশের যে আইন আছে, অনেক আইন আছে খুবই পুরনো, হয়তো ব্রিটিশ আমলে করা, ওগুলো অনেকগুলো এমন আছে যে এখন আর কার্যকর না। তো ওগুলো কিন্তু এখন অকার্যকর হয়ে গেছে, মানুষ ওগুলো সুফল পাচ্ছে না। যে তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় কোনো কারণে, তুমি কি আসলে চেঞ্জ করবে? এই যে পুরাতন আইনগুলো হয়তো ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছে, কিন্তু ব্রিটিশরা কিন্তু অনেক আগে গেছে, তারা নিজের ল চেঞ্জ করে। জি, ওরা অনেক আগে গেছে। তো আমি যদি কখনো দায়িত্ব পাই, আমি অবশ্যই এই লগুলো চেঞ্জ করব। যেমন আবার আমাদের পাবলিক অ্যাওয়ারনেস খুবই কম, আইনের বিষয়ে পাবলিক অ্যাওয়ারনেস খুবই কম। যেমন আমাদের ল কিন্তু আছে যে জেব্রা ক্রসিংয়ের উপর গাড়ি রাখা যাবে না, কিন্তু আমাদের কেউ কিন্তু এটা জানে না। রিক্সাওয়ালা মামা জিজ্ঞেস করেন, সে বুঝবে না এটা কি। সো এই পাবলিক অ্যাওয়ারনেসটাও কোনো রকম যদি দেওয়া যায়, ওই বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। প্লাস আইন মানতে বাধ্য করতে হবে। আইন তো মানুষ, পৃথিবীর কোনো দেশে আইন কিন্তু মানুষ মানতে চায় না, আসলে মানতে বাধ্য করে। যেমন ধরো তুমি উন্নত বিশ্বের কথাই যদি ধরি, ইউকে কিংবা আমেরিকা, আইন কিন্তু সব মানুষই একটু এসকেপ করার চেষ্টা করে, আইন ওদেরকে মানতে বাধ্য করে, তাই না? যেমন তাদের আছে ক্যামেরা ফিট করে রেখে দেয় বিভিন্নভাবে, তুমি এসকেপ করার সুযোগ কম বলেই মানুষ মানে কিন্তু, তাই না? যেমন আমি দেখেছি, ধরো একই ব্যক্তি, আমি ধরো যদি বাংলাদেশে ড্রাইভ করি, একটা স্টাইলে ড্রাইভ করি, আমি যখন ইউকেতে যাই তো অন্য একটা স্টাইলে ড্রাইভ করি, বিকজ আমি জানি যে ইউকেতে গেলে আমি যদি আলতু ফালতু ড্রাইভ করি আমাকে ছেড়ে দেওয়া হবে না, ক্যামেরা আছে, পুলিশ আছে, ফাইন হবে, আমার যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ঢাকাতে যদি আমি ড্রাইভ করি তাহলে অনেক আইন এসকেপ করার সুযোগ আছে, ক্যামেরাও নাই, পুলিশও নাই, পুলিশ থাকলেও কি অনেক সময় আমরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখাই, এটার বিষয়, তাই না? রাইট। এখন তোমার এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো বলো? জি, আসলে খুবই ভালো লাগছে বলতে গেলে, কারণ আমাদের ল স্টুডেন্ট অনেকের একটা প্রত্যাশা যে তারা একদিন ব্যারিস্টার হবে, ব্যারিস্টার হয়ে মানুষের সাহায্য করবে, উপকার করবে। তো এরকম একটা শোতে এসে পেরে যেখানে সাধারণ মানুষের উপকার হচ্ছে, আমি আসলে ওরকম একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি যে ভবিষ্যতে যে আমরা কিভাবে উপকার করতে পারবো মানুষের। থ্যাংক ইউ সেভ, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ব্যারিস্টার কোনা, আপনার কাছে আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই, একটি ইন্টারন্যাশনাল আইন আর কি, আন্তর্জাতিক আইন, NNPT, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। আপনি জানেন যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি হচ্ছে যে আণবিক নিউক্লিয়ার অস্ত্র কেউ বানাতে পারবে না, এই জন্য সব দেশ যাতে সাইন করে সেই একটা ব্যবস্থা আর কি। অথচ তার আগে আমেরিকা বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এরকম উন্নত বিশ্ব এবং আমাদের তৃতীয় বিশ্বের ইন্ডিয়া, পাকিস্তান, তারা কিন্তু নিউক্লিয়ার ওয়েপন সব বানিয়ে ফেলছে। বানিয়ে আমাদেরকে এখন আমন্ত্রণ জানাচ্ছে যে আসেন আপনারা সবাই সাইন করেন, আর কেউ নিউক্লিয়ার ওয়েপন বানাতে পারবেন না। হাউ ডু ইউ সি ইট? আমি মনে করি যে এখানে সাইন করার তো কোনো দরকার নাই। আমি যদি নিউক্লিয়ার ওয়েপন নাই বানাই, তাহলে আমি সাইন করব কেন? আর আমি সাইন করলাম কিন্তু আমি বানালাম, তাহলে ওই সাইনের তো কোনো ভ্যালু থাকলো না।
পুরো একটা এছাড়া ভেগ একটা, এটা মনে হয় সিগনেটরি বোর্ড, এটাকে পুরো আমার একটা ভেগ মনে হয়েছে। প্লাস আরেকটা জিনিস, এটা কি এরকম হয় না যে একটি অসম্মান মনে হয়? আমার কাছে মনে হয় এটা অসম্মান। Exactly. যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি যে আপনারা সবাই নিউক্লিয়ার ওয়েপন্স বানিয়ে ফেলছেন, যারা বলছেন আমাদেরকে আহ্বান তারাই করছেন, বানিয়ে ফেলছে। আপনি বানিয়ে ফেলছেন, এখন আপনার আমাদেরকে বলছেন যে আপনারা কেউ বানাবেন না, তো এটা অসম্মান মনে হয় না? অবশ্যই। আপনি আপনি প্রাইম মিনিস্টার হলে কি করতেন? আপনি যদি বলি যে আপনি কালকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এনএনপিটি নিয়ে আপনার কি সিদ্ধান্ত দেবেন? আমি সাইন করতাম না, আমি নিজ না, আপনি সাইন করে ফেলছেন, বাংলাদেশ তো সাইন করে ফেলেছে, আপনাকে সাইন আউট করে, আপনি সাইন অফ করে ফেলতেন যে সাইন। হ্যাঁ, আমি ওখান থেকে বের হয়ে আসতাম। বের হয়ে এসে আমি চাইতাম যে আমি বানাবো না, নিউক্লিয়ার ওপেন আমি বানাবো না, আমি নিজ তাগিদে সচেতনতা তৈরি করতাম সবার মাঝে। রাইট। এখানে আমি ওখানে বোর্ড রেখে, সিগনেটরি বোর্ড রেখে ওই আনুষ্ঠানিকতা পালন করার কোনো মানে হয় না। আমি হলে বলতাম কি জানেন, আমি হলে বলতাম যে আমি তো, আমার কমিটমেন্ট হচ্ছে টু দ্য হিউম্যানিটি, হ্যাঁ, মানবতার কাছে আমার কমিটমেন্ট, যে আমি অসভ্য কোনো কাজ করব না। আমরা দেখেছি জাপানে যখন নিউক্লিয়ার বোম ফেলে দেওয়া হয়েছিল, ওটার নাম ছিল, একটা নাম ছিল ফ্যাটম্যান আর একটা নাম ছিল লিটল বয়। হিরোশিমাতে লিটল বয় আর একটা নাগাসাকিতে মনে হয় ফ্যাটম্যান ছিল। তো এটা এরকম মানবতা বিরোধী একটা যুদ্ধ ছিল তখন। আমি বলে বলতাম যে আমি এই কাজগুলো করব না, কিন্তু আমি আপনার সাইনিং থেকে আমি বেরিয়ে আসবো, কিন্তু আমার কমিটমেন্ট হচ্ছে মানবতার সাথে যে আমি নিউক্লিয়ার ওয়েপন্স বানাবো না, কিন্তু আপনারা আমাকে বাধ্য করেন না। এটাই হওয়া উচিত। এটা উচিত না? এটাই হওয়া উচিত। ধন্যবাদ ব্যারিস্টার কোনা সোয়েব, তোমাকেও অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।